জানিয়ে দেব এখনকার বাছাই করা স্থানীয় সংবাদ। প্রথমে হেডলাইন। সন্দেশখালীর নারী নির্যাতনের ঘটনা সাজানো, তৃণমূলে যোগ দিয়ে দাবি প্রাক্তন বিজেপি নেত্রীর। ভোটের মুখে মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা, হাড়োয়ায় প্রচারে বিস্ফোরক সেলিম। শেষ প্রচারে ব্যস্ত দেব, থানা হাসপাতাল ঘুরেই কাটল হিরণের, দিলেন ডিগ্রি নিয়ে জবাব। নন্দীগ্রামে বিজেপি কর্মীকে খুনে, সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর। মানুষের মনের কথা শুনেছি, 200 আসনও পাবে না বিজেপি, দাবি মমতার। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন। বৃহস্পতিবার তৃণমূল ভবনে মন্ত্রী শশী পাজা এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সভাধিপতি মমতা বালা ঠাকুরের উপস্থিতিতে হাতে তৃণমূলের পতাকা তুলে নেন সিরিয়া। বিজেপি ছাড়ার পরই তিনি বলেন, সন্দেশখালীর নারী নির্যাতনের ঘটনা সাজানো, সন্দেশখালীর ঘটনা হাতে লেখা গল্প, সেখানে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হতো। এদিন সিরিয়া আরো বলেন, মহিলাদের সম্মানের জন্য আমরা লড়াই। সন্দেশখালীতে মহিলারা নির্যাতিত ও ধর্ষিত হয়েছেন শুনে তাদের হয়ে আমি লড়াই করছিলাম, কিন্তু বিগত সময়ে অনেকদিন ধরেই এ বিষয়ে একাধিক প্রশ্ন মনে উঁকি মারছিল। সন্দেশখালীতে গিয়ে সেসব প্রশ্নের যা উত্তর পেয়েছি, তারপরেই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। বসিরহাটের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর আমি সন্দেশখালীতে যাই, কিন্তু গিয়ে দেখলাম এটা সম্পূর্ণ বানানো গল্প। সেখানে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হতো, মোবাইল দেওয়া হতো, কবে কি হবে আগে থেকে মিডিয়াকে খবর দিয়ে দেওয়া হতো। 2016 সাল থেকে আমি পার্টির সঙ্গে ছিলাম, এসব দেখে মন ভেঙে গিয়েছে। কিভাবে মিথ্যা অভিযোগ করা হয়েছে তার একটা সাম্প্রতিক উদাহরণও দিয়ে সিরিয়া বলেন, 15ই মে সন্দেশখালীতে আবার এক মহিলা নতুন করে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ করেন। আমার কাছে ফোন আসে, সন্দেশখালী যেতে হবে, মেসেজ আসে এটা আমাদের তৈরি করা। এরপর সেখানে গিয়ে দেখলাম পুলিশের এফআইআরে বলা হয়েছে মহিলার শ্লীলতাহানি হয়েছে। পরের দিন ওই মহিলা গোপন জবানবন্দি দিতে গিয়ে বলেন তাকে ধর্ষণ করা হয়েছে। এসব মন থেকে মেনে নিতে পারিনি, তাই বিজেপি ছাড়লাম। ভোটের পর তো উনি মুখ্যমন্ত্রীই থাকবেন না, তখন সন্দেশখালী যাবেন কিভাবে? এবার অনেকটা পদ্ম নেতাদের সুরে হুমকি দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তবে লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর কেন মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না তার ব্যাখ্যা অবশ্য মেলেনি দলের এই পলিট ব্যুরোর সদস্যের থেকে। বসিরহাটের বাম প্রার্থী ও সিপিএম এর ক্ষেত মজুর সংগঠনের নেতা নিরাপদ সর্দারের সমর্থনে বৃহস্পতিবার হাড়োয়ায় এক রোড শোতে সামিল হন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি নিজেও এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে অবশ্য ভোট সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। প্রার্থী নিরাপদ সর্দারকে নিয়ে এদিন হুটখোলা জিপে হাড়োয়া অঞ্চলে নির্বাচনী প্রচার সারেন সিপিএম এর এই পলিট ব্যুরোর সদস্য। কর্মসূচি শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী সফর সংক্রান্ত মন্তব্যের কড়া জবাব দেন। নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে রাজ্যের প্রশাসনিক প্রধানকে খোঁচা দিতেও ছাড়েননি সেলিম। ষষ্ঠ দফার ভোটের শেষ দিনের প্রচারে যখন প্রার্থীরা যুদ্ধকালীন তৎপরতায় প্রচার সারছেন, ঠিক তখন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থীর সারাদিন কাটল থানা আর হাসপাতালে। বিজেপি কর্মীর গ্রেফতারিতে শেষ প্রচারে বাধা পেলেন হিরণ। তবে তার ডক্টরেট ডিগ্রি নিয়ে যে অভিযোগ উঠেছে তার জবাব দিয়ে এদিন তিনি বলেছেন, ডিগ্রির বিষয়ে জানতে প্রয়োজন সুপ্রিম কোর্টে যান। একই সঙ্গে এদিন দেবকে সৌজন্যের ভগবান বলে কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী। এদিন হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো বলে কমিশনে অভিযোগ করেছে আম আদমি পার্টি। তাদের দাবি আরটিআই এর দ্বারা এই তথ্য মিলেছে। তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে হিরণ বলেন, যিনি এই আরটিআই করেছেন তিনি পড়াশোনা করেননি, তার আরও পড়াশোনা করা উচিত ছিল। তিনি আরটিআই করে পুরো ভুল ব্যাখ্যা দিয়েছেন। আপনাদের যদি সমস্যা হয় আপনারা ওয়েবসাইট খুলে দেখুন, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যান। এরই পাশাপাশি বিজেপি কর্মীর গ্রেপ্তারি প্রসঙ্গে প্রশ্ন করলে বিজেপি প্রার্থী দেবকে কটাক্ষ করে বলেন, সৌজন্যের ভগবান দীপক অধিকারী বারবার সৌজন্যের কথা বলেন, অথচ পুলিশ যেভাবে তার নির্দেশে এই ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তা তিনি কিছুতেই দেখতে পাচ্ছেন না। আজ ছিল মেদিনীপুর জেলার ভোট প্রচারের শেষ দিন। হিরণের প্রচারের শুরুর দিকে ভিভিআইপি না এলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাই পুরোটা সামনে গিয়েছেন। শেষ পর্বে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,
একই সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ নানা বিজেপি নেতৃত্ব এসেছেন তার প্রচারে। তবে প্রচারের শেষে দিনটা থানা ও হাসপাতাল ঘুরে কেটে গেল হিরণের। দুদিন আগেই হিরণের আত্মসহায়ক সহ বিজেপির খাস নেতাদের বাড়িতে হয় একের পর এক পুলিশি হানা। গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি, কার্যকর্তাদের গ্রেফতার এবং আটক করে পুলিশ। প্রচারের শেষ দিনেও কেশপুরে হিরণের কাছের মানুষ বিজেপির সম্পাদককে গ্রেফতার করে পুলিশ, যার ফলে সারাদিন ব্যাপী প্রচারের পরিবর্তে থানা পুলিশ নিয়েই ব্যস্ত থাকলেন অভিনেতা প্রার্থী। একই সঙ্গে কেশপুরে এক প্রস্থ মারধরেরও অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। যদিও শেষ পর্বে প্রচারে খামতি রাখেননি তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী। তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচার চালান ঘাটালে, পাঁশকুড়া সহ বিভিন্ন জায়গায়। সাংবাদিক বৈঠক করেন। তবে এই দিন শুভেন্দু অধিকারী এনামুলের সঙ্গে দেবের টাকা লেনদেনের ডায়েরির অংশ পোস্ট করায় কিছুটা বিব্রত হতে হয় দেবকে। যদিও দেব তার পাল্টা জবাব দিয়েছেন, তবে দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এদিনও সরব হয়েছেন বিরোধী দলনেতা ও বিজেপি প্রার্থী। অপরদিকে এনামুলের টাকা নিয়ে ছবিতে অভিনয় করার প্রসঙ্গে হিরণ বলেন, পিন্টু মণ্ডল একজন অর্গানাইজার, যিনি শুধুমাত্র শো অর্গানাইজ করেন। আর সেই শোতে শুধু আমি না, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, জিৎ, প্রসেনজিৎ সহ টলিউডের সব অভিনেতা অভিনেত্রীরা অংশগ্রহণ করেছেন। কিন্তু সবাই তো আর গরু চোরের টাকায় সিনেমা বানাননি, এটা ভুল ব্যাখ্যা করেছে দেব। নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার এবার সিবিআই তদন্তের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের বৃহস্পতিবার দেখতে যান তিনি। সেখান থেকে বেরিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, বিজেপি কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা এর সিবিআই তদন্ত চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছু করবে না, পুলিশ ছাড়া তৃণমূলের অস্তিত্ব নেই। 7 দিনের মধ্যে পুলিশ ব্যবস্থা না নিলে মৃতের পরিবার আদালতের দ্বারস্থ হবে। তার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতে তৃণমূলের গুন্ডা ও দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে। 7 জনকে হাসপাতালে আনা হয়েছে, 3 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতের ছেলে সঞ্জয় আরির চোখ নষ্ট হয়ে গিয়েছে, তাকে কলকাতায় রেফার করা হয়েছে। রথিবালা আরির মেয়ে 25 জনের নামে থানায় এফআইআর করেছেন। বিজেপি কর্মীরা অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে, কিন্তু বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ হয়েছে। তবে খুনিদের গ্রেফতার করেনি পুলিশ। বিজেপির আসন সংখ্যা 200 পেরোবে না। উত্তর কলকাতার সভা থেকে আরও একবার এমনই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর দাবি, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বিজেপি ভোট পাবে না, আর তাই 200 আসনও পার করবে না। তার কথায়, আমি মানুষের মনের কথা শুনে বলছি, বিজেপি 200 আসন পাবে না। গ্যারেন্টি ম্যাজিক কাজ করছে না, ম্যাজিক ঘুমিয়ে পড়েছে, সমস্ত ম্যাজিশিয়ানরাও ঘুমিয়ে পড়েছেন। এরপর অন্য একটি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান জানান। তার কথায়, মোদি বাবু মহাশয়কে বলছি, আপনি জায়গা ঠিক করুন, মঞ্চ ঠিক করুন, আপনার টেলিপ্রম্পটার থাকুক, 10 জন অফিসারকেও রেখে দিন দরকার মনে করলে, সেখানে আমিও থাকব, আর সাংবাদিকরা থাকবেন। তারা নিজেদের মতো প্রশ্ন করবেন। এখন যেমন আগে থেকে প্রশ্ন শিখিয়ে উত্তর দেন তেমন নয়, তারা নিজেদের মন থেকে প্রশ্ন করবেন, আমি আর আপনি উত্তর দেব। কে ঠিক কে ভুল সেটা তখনই দেখা যাবে। ভাষণের একটি অংশে সরাসরি মোদিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনার থেকে বেশি দেশ আমি চিনি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগে 7 বার সাংসদ ছিলাম, রেলমন্ত্রীও ছিলাম। এরপরই আসে 1992 সালের ডিসেম্বর মাসের প্রসঙ্গ। 6 তারিখ বাবরি মসজিদ ভাঙা হয়। মমতা বলেন, সে সময় কেউ রাস্তায় ছিল না, কিন্তু আমি ছিলাম। মহাকরণে গিয়ে জ্যোতি বসুর কাছে জানতে চেয়েছিলাম কিভাবে প্রশাসনকে সাহায্য করতে পারি। সে সময় একদিন মাদার টেরিসার সঙ্গেও দেখা হয়েছিল বলে মুখ্যমন্ত্রী জানান।